বেতন বেশি হওয়ার কারণে বাংলাদেশি কর্মীদের পছন্দের তালিকায় অন্যতম দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস কর্মসূচিতে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে গেছেন ৩০,০০০-এরও বেশি কর্মী, দেশীয় মুদ্রায় যাদের বেতন ১.৫ থেকে ৩.৫ লাখ টাকা। ভাষা ও দক্ষতার পরীক্ষায় পাশ করে অন্যান্য প্রক্রিয়া শেষের পর নির্বাচিত হলে চাহিদা সাপেক্ষে কর্মীদের দক্ষিণ কোরিয়া যেতে সময় লাগে ১ মাস। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জন্য অত্যন্ত একটা সফিস্টিকেটেড কান্ট্রি এবং সেখানে আমাদের কর্মীরা প্রচুর বেতন পায়, তাদের কর্ম পরিবেশ অত্যন্ত সুন্দর থাকে এবং তারা যে ৩ বছর বা ৪ বছরের জন্য সেখানে যায় সেখানে কিন্তু সে পরবর্তী ১০-২০ বছরের উপার্জন করে নিয়ে আসতে পারে এবং সেখানে যাবার পরে তার ম্যানার, কর্ম পরিবেশ, তার ধারণা, তার মনস্তাত্ত্বিক যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা কিন্তু সে দেশে এসে সে কর্মীটি কাজে লাগাতে পারে। আমরা এখানে একটা দুঃখজনক ব্যাপার যেটা দেখি সেটি হচ্ছে যে জিরো কস্টে আমাদের কর্মীরা এখান থেকে যায়, কোনো খরচ এখান থেকে দেওয়া লাগে না। যদিও জিরো কস্ট বলতে কর্মী দেওয়া লাগে না, কিন্তু এমপ্লয়ার যিনি কর্মী নেন তাকে তো তার টিকিটটা দিতে হয়, সেখানে তার এই কোটাটা নেবার জন্য তার গভর্নমেন্টকে একটা ফিস দিতে হয়। দ্যাট মিনস জিরো কস্ট কর্মীর জন্য হলো এমপ্লয়ার যিনি চাকরিদাতা তাকে কিন্তু কোনো না কোনো খরচ দিতে হয়। কিন্তু এই কর্মীরা সেখানে কর্মস্থলে গেলে আমরা দেখি তারা ঠিকমতো যে ভাষা শিক্ষায় অর্জন করে গিয়েছে সেখানে ভাষা পারদর্শিতা দেখাতে পারে না, তারা যে কাজ শিখে বা কাজের জন্য গিয়ে সেই কাজের জন্য তারা সেভাবে দক্ষতা দেখাতে পারে না। আবার অন্যদিকে তারা এই কোম্পানি পরিবর্তন করে অন্য কোম্পানিতে বেশি বেতনে যাওয়ার জন্য তারা চেষ্টা করে, কর্মস্থল পরিবর্তনের চেষ্টা করে। এমনও ঘটনা ঘটেছে ২-১ জন তারা তাদের পাসপোর্ট ফেলেও কিন্তু তাদের এই কর্মস্থল থেকে পালিয়ে গিয়েছে। তাহলে এই যে কর্মীদের প্রতি যারা চাহিদাপত্র দেয়, যারা কর্মী নেয়, সেই কোম্পানিগুলির যে অনাস্থা, সে অনাস্থাটা কিন্তু আমাদের বাংলাদেশের এই কর্মী প্রেরণের ক্ষেত্রে কোরিয়ায় একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। তারপরেও অক্টোবর থেকে আমরা আশা করি এটা আরও গতি বাড়বে। এবং একই সাথে কথা বলতে চাই, যারা মনে করে থাকে যে আমি ভাষা পরীক্ষা পাশ করেছি কিন্তু আমি যেতে পারছি না, এটি কিন্তু বোয়েসেল বা আপনার এইচআরডি, ইপিএস এদের হাতে কোনো কিছু ডিপেন্ড করে না। আপনি ভাষা পরীক্ষা পাশ করেছেন, এটা হচ্ছে আপনার অনেকগুলি ক্রাইটেরিয়া, একটা ক্রাইটেরিয়া। আপনাকে এমপ্লয়ার আসবে, সেখানে তাকে তার পরীক্ষা নিরীক্ষা নিবে, তাকে তার সিলেকশন দিবে। এমপ্লয়ারের পছন্দ সে ৫০০ যদি সিলেকশন হয়ে থাকে ৫০০০তম ব্যক্তিকে সে নিতে পারে, কেননা তার ভাষা শিক্ষার পাশাপাশি তার স্মার্টনেস, তার কর্মদক্ষতা, তার ম্যানার, তার হাইট, তার ওয়েট অনেক কিছু কিন্তু এখানে ডিপেন্ড করে। সুতরাং ভাষা শিক্ষায় যদি সে কৃতকার্য হওয়ার পরে যেতে না পারে, অভিযোগ করে আমাকে কেন পাঠানো হচ্ছে না, এই অভিযোগ কিন্তু গ্রহণযোগ্য না। কারণ চাহিদাপত্র এবং কর্মী নিয়োগ করে থাকে কিন্তু নিয়োগকর্তা এই বাংলাদেশ এবং ইপিএস এইচআরডি সিস্টেমের সকল সিস্টেম ফলো করার পরে নির্বাচন করে থাকে নিয়োগকর্তা। সে কারণের জন্য এই অভিযোগটা আমি মনে করি যারা করে থাকেন সেটা সঠিক না। আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে পদ্ধতিটি নিয়ন্ত্রণ করে দক্ষিণ কোরিয়ার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস এইচআরডি। কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সহ ১৬টি দেশ থেকে একই পদ্ধতিতে কর্মী নেয় দেশটি। একটা কোঠা আমাদের ঘোষণা হয়, কোঠার আলোকে এইচআরডি কোরিয়া আমাদেরকে জানায় যে বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে। তখন আমরা দরখাস্ত আহ্বান করি এবং দরখাস্ত আহ্বানের ক্ষেত্রে গতবার থেকে নতুন ২টি পদ্ধতি শুরু হয়েছে, যে যারা কোরিয়ান ভাষা জানে তাদের জন্য আলাদা দরখাস্ত এবং যারা ভাষা জানে এবং জানে না তাদের জন্য আলাদা দরখাস্ত হয়। তো দেখা যায় যে আমাদের রিকোয়ারমেন্ট যদি থাকে ৫,০০০, সেখানে আবেদন পড়ে প্রায় ২০, ২৫, ৫০,০০০। তো এই আবেদনটা আমরা লটারির মাধ্যমে এখান থেকে একটা নির্দিষ্ট সংখ্যা কমায় আনি এবং এই লটারি করার ক্ষেত্রে আমাদের বুয়েটের সাথে একটা চুক্তি আছে। বুয়েটের যে টেকনিক্যাল বোর্ড তারাই এই লটারিটা কন্ডাক্ট করে আমাদের কাছে একটি সংখ্যা দিয়ে দেয়, যে ধরে নেওয়া যাক আবেদন করেছে ৫০,০০০ কিন্তু পরীক্ষা দিতে পারবে ২০,০০০। এই কতজন পরীক্ষা দিতে পারবে এটাও এইচআরডি কোরিয়া নির্ধারণ করে দেয়। এই ৫০ থেকে ২০-এ কনভার্ট করার জন্য বুয়েটের টেকনিক্যাল টিম আমাদের সহায়তা করে থাকে। এরপর এই যে ২০,০০০ পরীক্ষার জন্য নির্ধারিত হবে, আমরা এটি আমাদের যে আবেদন নেই কিন্তু আমরা অনলাইন সিস্টেমে, আবার যে বুয়েট যে তালিকাটি দেয় এইটিও আমরা অনলাইন সিস্টেমে এইচআরডি কোরিয়াকে জানাই দিই। এইচআরডি কোরিয়া এই তালিকাটি অ্যাপ্রুভ করার পর আমাদেরকে পরীক্ষার তারিখ দেয়, যে এত তারিখে পরীক্ষা হবে, আপনারা সমস্ত ব্যবস্থা করেন। তখন আমরা বোয়েসেলে এখানেই আমাদের ৩টি ফ্লোর আছে, 3টি ফ্লোরে আমরা অ্যাট এ টাইম ২০০ ক্যান্ডিডেটে পরীক্ষা নিতে পারি এবং দিনে 4টে ব্যাচে পরীক্ষা হয়। এখানে প্রায় ৮০০ কর্মীর পরীক্ষা একদিনেই সম্পন্ন হয় এবং ওই দিনে আমরা রেজাল্ট দিয়ে দিই। এভাবে একটা পরীক্ষা শেষ হতে দিনে ৮০০ এবং ২০,০০০ যদি হয়, আমাদের এখানে কিন্তু দেখা যায় পরীক্ষাটি শেষ করতে প্রায় ১ মাস ১.৫ মাস লেগে যায় এবং তাদের নিয়ম অনুসারে সপ্তাহে 2 দিন বন্ধ রাখতে হয়। এভাবে পরীক্ষা হওয়ার পর
যে রেজাল্ট পরীক্ষা যেদিন হয় এদিনই পরীক্ষা রেজাল্ট হয়ে যায়। আমাদের এবছর 10,000 চাহিদা এসছে, ইতিমধ্যে আমার 4,000 কর্মী চলে গেছে। দক্ষিণ কোরিয়ায় এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের কর্মীরা যায় কিন্তু ক্ষুদ্র শিল্পে, এবং এই সমস্ত শিল্পে বৃষ্টির জন্য ব্যাপক ক্ষতি হয়েছে। এই কারণে তাদের কর্মীর চাহিদাটাও কমে গেছে, শুধু বাংলাদেশে না, 16টা দেশেই। বর্তমানে পরীক্ষা দিয়ে দক্ষিণ কোরিয়া যেতে প্রস্তুত 6,000 কর্মী। অক্টোবরের মধ্যে আরও 4,000-এর বেশি কর্মী তৈরি থাকবেন দেশটির বিমান ধরতে। সেক্ষেত্রে বেঁধে দেয়া কোটা পূরণের সম্ভাবনা দেখছে বোয়েসেল। বোয়েসেলের কাজের দিক দিয়ে কোনো সীমাবদ্ধতা নাই, বরং কর্মী নেওয়ার ক্ষেত্রে ডিমান্ড যদি না আসে, আমার কর্মী রেডি আছে, সেক্ষেত্রে তো দীর্ঘসূত্রিতা ওই সেন্সে আছে যে কর্মী ডিমান্ড নাই। তো আমরা আশা করি এই অক্টোবর থেকে আবার কর্মীর প্রবাহ বাড়বে, এবং সেক্ষেত্রে যদি আমি মনে করি যে আমাদের জব অফার আসে, আমরা ডিসেম্বরের ভিতর আমরা কোটা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। কর্মী পাঠানোর ক্ষেত্রে বোয়েসেল এককভাবে কিন্তু কাজ করতে পারে না। আমাদের দূতাবাস অথবা হাই কমিশন এবং নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের সাথে একটি সমন্বয় করে কিন্তু আমাদের কর্মী পাঠাতে হয়। কিন্তু আমি সবসময় কর্মীকে রেডি রাখি। এখন ডিমান্ড না আসলে অথবা ওই দিক দিয়ে নিয়োগের চাহিদা না আসলে এই কর্মীগুলো যেতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমাদের পরিষ্কারভাবে একটি ধারণা যদি থাকে, তাহলে আমি মনে করি বোয়েসেলের কর্মকাণ্ড আরও সামনের দিকে প্রসারিত হবে, এবং এক্ষেত্রে ইথিক্যাল মাইগ্রেশনের ক্ষেত্রে সরকার যে দায়িত্ব দিয়েছে আমাদের উপর, সেটি আমরা শতভাগ বাস্তবায়ন করতে পারবো, এবং বিনা খরচে অথবা স্বল্প ব্যয়ে আমাদের কর্মীরা গন্তব্যে পৌঁছতে পারবে। এবং বোয়েসেলের কর্মীর ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো তাদের থাকা, খাওয়া এবং চাকরি। কোনো কর্মী এ পর্যন্ত আমাদের ফিরে আসে নাই। আমরা মালয়েশিয়ায় 1,000 কর্মী পাঠিয়েছি, সবাই সেখানে কাজে লিপ্ত আছে, শুধু 2 জন কর্মী অসুস্থ হয়ে ফিরে এসছে, কিন্তু তাদেরও বিমান ভাড়া কোম্পানি দিয়ে দিয়েছে। আর এরপর ডিমান্ড আসলে আমরা বোয়েসেল 1 মাসের ভিতর প্রস্তুত করে পাঠিয়ে দিই। সুতরাং যদি ডিমান্ড না আসে, এক্ষেত্রে কিন্তু আমার কর্মী রেডি আছে, আমি পাঠাতে পারছি না। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে বোয়েসেলের কাজের দিক দিয়ে কোনো সীমাবদ্ধতা নাই, বরং কর্মী নেওয়ার ক্ষেত্রে ডিমান্ড যদি না আসে, আমার কর্মী রেডি আছে, সেক্ষেত্রে তো দীর্ঘসূত্রিতা ওই সেন্সে আছে যে কর্মী ডিমান্ড নাই, আমার কর্মী রেডি আছে, আমি পাঠাতে পারছি না। এ বিষয়টি কিন্তু সবচেয়ে জরুরি একটি বিষয়। আমি খুবই আশাবাদী হতে চাই। বোয়েসেল যে কাজ করছে, ইতিমধ্যে বেসরকারিভাবে আমরা দেখতে পাচ্ছি জাপানি কর্মী যাওয়া কিছুটা শুরু হয়েছে, রাশিয়ায় কর্মী যাওয়া হয়তো অনতিবিলম্বে বোয়েসেলের পক্ষ থেকে শুরু হবে। তবে আমি মনে করে থাকি যে বোয়েসেল সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বিশেষ পরীক্ষা নিরীক্ষা করে যারা বেসরকারি রিক্রুটিং এজেন্সি আছে তাদেরকে যদি এখানে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে কিন্তু আরও বেশি চাহিদা বাড়তে পারে, আরও বেশি কর্মী নিয়োগ হয়তো আমরা করতে পারি। অন্যদিকে আমাদেরকে কিন্তু কূটনৈতিক যে তৎপরতা, আমরা যেটা বলি মাইগ্রেশন ডিপ্লোমেসি, সেটাই কিন্তু আমাদের বাড়াতে হবে। আমাদের এই বছর 10,000 কর্মী নেবার কথা বলা আছে। আমরা আশা করি যদি আমাদের মাইগ্রেশন ডিপ্লোমেসিটাকে আরও বেশি স্ট্রং করা যায়, আমরা 20,000, 25,000, 30,000 কর্মী কেন প্রেরণ করতে পারবো না? নেপাল, শ্রীলঙ্কা থেকে কেন আমাদের দেশের চাইতে বেশি কর্মী যাবে? আমরা তো আমাদের কর্মীরা তাদের চাইতে কোটা খারাপ হওয়ার কথা নয়। মাইগ্রেশন ডিপ্লোমেসিটাকে এখানে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আমাদের কর্মীদেরকে যে মন মানসিকতা, সেখানে গিয়ে কর্মস্থল পরিবর্তনের যে চিন্তা, সেটি তারা যাতে না করে সেদিকে খেয়াল রাখতে হবে। দক্ষতা এবং ভাষা শিক্ষা খুব ভালোভাবে তারা অর্জন করতে হবে। আর অন্যদিকে একই সাথে খেয়াল রাখতে হবে যে কর্মী যাতে তার কর্মস্থল থেকে কোনোভাবেই তার কর্ম পরিবর্তনের অথবা ভেঙে যাবার যে মনস্থির করে থাকে, সেটি যাতে তারা না করে। দক্ষিণ কোরিয়া থেকে চলতি অর্থবছর প্রায় 54 মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।